জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। এটা পড়ার আগে একদম আমি যেভাবে বলছি সেভাবে শুধু একটু বোঝার চেষ্টা করো, আর কিচ্ছু করতে হবে না, সব কিছু বুঝে যাবে। আমরা কি দেখলাম না, এরকম একটা এই অ্যাকশন দেখলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে সেল বডি। তো নার্ভ ইম্পালসটা কীভাবে হচ্ছে, কতগুলো জিনিস আমাদের জেনারেশনটা কীভাবে হচ্ছে, আমি যদি এটাকে একটু ঘুরিয়ে নিই, মানে এইভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে এই হচ্ছে তোমার অ্যাকশনটা পেলাম। এই তো এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে অ্যাক্সোলেমা বা সেল মেমব্রেন, ঠিক। তো এই অংশটাকে আমি নেওয়ার আগে আমি কোন অংশটাকে নেবো তা বলছি, এই অংশটাকে নেব যেটা দেখতে পাচ্ছ, এই যে এর ভিতর এই অংশটা, এই অ্যাক্সোলেমাটাকে নেব, ঠিক আছে। আমি পুরোটা আবার মুছে দিচ্ছি। তাহলে ওই অ্যাক্সোলেমা মানে সেল মেমব্রেনটা ভালো করে বুঝে নাও। এই যে সেল মেমব্রেনে অ্যাক্সোলেমা, এই অ্যাক্সোলেমাতে আমাদের কতগুলো জায়গা রয়েছে, যে জায়গাগুলো দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে একটা পাম্প স্টেশন আছে, যে পাম্প স্টেশনটাকে আমরা বলি কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবার এই যে মেমব্রেন এই পার্টটা কি মেমব্রেনের, এটা হচ্ছে আউটার সাইড, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইসিএফ। আর এটা হচ্ছে সেলের মানে এক্সোপ্লাজমের ভেতরে, মানে ইনসাইড ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা আইসিএফ, ব্যাস। তো নর্মালি যখন কোনো রকম ইনস্টিমুলাস কিচ্ছু নেই, তখনই আমরা দেখি কি না, এই মেমব্রেনের কোনো একটা জায়গায় আমরা দেখি যে আইসিএফ যে আসছে। তো এই যে মেমব্রেনটা, এর ভেতর এবং বাহির দুটো জায়গা বুঝতে হবে। এটা যদি আমি টোটালটাকে যদি অ্যাকশন মনে করি তাহলে কিন্তু এটা আঁকা ভুল হবে। আমি কি নিয়েছি, মেমব্রেন, তাহলে টোটালটা কিন্তু ইসিএফ, মানে এটা হচ্ছে এক্সোপ্লাজম। মানে সাইটোপ্লাজম অফ অ্যাক্সন। দেখা যাবে কি যে নর্মাল কন্ডিশনে যেটা হবে না, বাইরে এবং ভেতরের পোলারাইজড কন্ডিশন থাকে, দুটো পোল দুরকম থাকবে। কীরকম দুটো পোল থাকবে, এবং তা কে মেনটেন করবে দুটো জিনিস। সেটা কি, এটাকে কি বলেছি, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা পরে আসছি। নেক্সট আরেকটা চ্যানেল থাকছে যাকে বলছি সোডিয়াম লিকেজ চ্যানেল, মানে এটা সিম্পল ডিফিউশন চ্যানেল। নেক্সট আর কি চ্যানেল থাকে, পটাশিয়াম লিকেজ চ্যানেল, ঠিক আছে।
আর কি থাকে, না সোডিয়াম আয়ন ভোল্টেজ গেটেড চ্যানেল। আরেকটা কি থাকে চ্যানেল, এটা হচ্ছে পটাশিয়াম ভোল্টেড গেটেড চ্যানেল। এই কটা চ্যানেল আমরা বুঝবো, তারপর আমি ডায়াগ্রাম দিয়ে পরিষ্কার সুন্দর করে বুঝিয়ে দেব। তো এই ঘটনাটা কিভাবে হচ্ছে, এই কটা চ্যানেল এছাড়া আরেকটা আছে লাইগেন্ড চ্যানেল, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম আয়নের জন্য, সেটা আমি পরে যাচ্ছি। তাহলে এই কটা চ্যানেল আগে মুখস্থ করে নাও, সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম লিকেজ চ্যানেল, পটাশিয়াম লিকেজ চ্যানেল, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। এর সঙ্গে এই জায়গায় থাকে না, সেটা হচ্ছে একদম টার্মিনালে থাকবে। কোথায় থাকবে সেখানে আমরা যাব। ক্যালসিয়াম, আমি যেন আলাদা লিখছি, ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল কোথায় যাবে আমি পরপর দেখাবো। আর একটি থাকবে হচ্ছে লাইগেন্ড চ্যানেল, সেটা কোথায়, সেটা জায়গার মতো বোঝাবো। তাহলে এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সব সময় খোলা থাকবে, অল টাইম। কোন চ্যানেল খোলা থাকবে, যারা সিম্পল ডিফিউশনের মাধ্যমে হবে, এই দুটো চ্যানেল অল টাইম খোলা থাকবে। ভালো করে বুঝে নাও, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লিকেজ চ্যানেল অল টাইম ওপেন, অল টাইম ওপেন। এবার প্রশ্ন, কেন না, এরা সবসময় আয়ন ব্যালেন্স রাখার জন্য ওপেন থাকে, ঠিক। সোডিয়াম পটাশিয়াম পাম্প সব সময় থাকবে না। এর ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের কাজ কি না, তিনটে, এখানে লিখে দিই, তিনটে সোডিয়াম আয়ন পাস করাবে, দুটো পটাশিয়াম আয়ন পাস করাবে। কোন দিক দিয়ে কোথায় পাস করবে এখন ঢোকাচ্ছি না, মাথায় একসঙ্গে ঢুকে গেলে পরে গন্ডগোল হবে। সবসময় জানবে যে পাম্প যদি হয় সোডিয়াম পটাশিয়াম, তিনটে সোডিয়াম দুটো পটাশিয়াম পাম্প হবে, কিন্তু সবসময় এটিপি প্রয়োজন, এটিপি ছাড়া এ কাজ করতে পারবে না। তাহলে এটা অ্যাক্টিভ হতে হবে, এটিপি থাকতে হবে। আর এই যে দুটো পড়ে রইল, একটা হচ্ছে সোডিয়াম আয়ন ভোল্টেজ গেটেড চ্যানেল, এটা তখন হবে কি না, ডিপোলারাইজেশন যখন ঘটবে তখনই শুধু ওপেন হবে। আর পটাশিয়াম ভোল্টেজ চ্যানেল যখন কি হবে, রিপোলারাইজেশন যখন হবে তখনই ওপেন হবে। এইটু একটু মনে রাখো, রিপোলারাইজেশন মানে কি, আবার ঠিক একই পোলে চলে যাবে। আমি পরপর বোঝাবো একসঙ্গে, এই ডায়াগ্রামটা খুব ভালো করে বুঝে নাও। এবং হাইপার পোলারাইজেশন এই ক্ষেত্রেও কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম ভোল্টেজ চ্যানেল ওপেন থাকবে, ঠিক আছে। যখন পড়বে তখন দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে ব্যাপারটা বুঝে রাখবে, তাহলে তোমার কোনটা ডিপোলারাইজেশনের জন্য, এটা ডিপোলারাইজেশনের জন্য এটা করছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে পোলারাইজেশনের সময় কি হচ্ছে, তাই না? পোলারাইজেশনের সময় কি হচ্ছে সেটা আমরা দেখব। পোলারাইজেশনের সময় যেটা ওপেন থাকে এটা ওপেন থাকবে, এই দুটো তো ওপেন থাকবেই। এবং এটা হচ্ছে ওপেন থাকবে পোলারাইজেশনের সময়, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে রাখবে, বুঝতে সুবিধা হবে। তো এইগুলো ওপেন থাকবে, এটা তো ওপেন থাকবে সবসময়। কার্যকরীটা কিভাবে হবে সেটা আমি এক এক করে বোঝাবো। আগে আমি ডায়াগ্রামটা কিছুটা দেখিয়ে নিই, তারপরে আমি বুঝিয়ে যাব পরপর। এইখানে কিন্তু আবার আসবো আমি। এই যে কথাটা বলা হয়েছে না, এই যে এক্সটেরিয়ার মানে হচ্ছে ECF,
তুমি ডায়াগ্রাম পেয়ে যাবে। এটা সাইটোসোল মানে হচ্ছে আইসিএফ, ক্লিয়ার, আইসিএফ। তাহলে এটাকে কি বললো না, এটা তাহলে কি সেল মেমব্রেন, মনে থাকে যেন সেল মেমব্রেন বা এক্সোলেমা। এই যে সেল মেমব্রেন, এই হলুদ কালার, ইয়েলো কালারগুলো কি আছে, এগুলো হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড। তার মানে এটা কীরকম দেখতে আছে না, ওইখানেও কিন্তু সেই এইরকম ধরনের, এই ঠিক ফসফোলিপিড যেভাবে হয়, তাই তো এইভাবেই আছে, হলুদ অংশগুলো ঠিক এইভাবে আছে। তার মাঝখানে চ্যানেল আছে। তাহলে প্রথমে দেখছি কি অলওয়েজ ওপেন, যে কথাটা বলছি, তাহলে এটা হচ্ছে কি লিকেজ চ্যানেল, ডিফিউশন চ্যানেল, যাই বল না কেন, ভোল্টেজ গেটেড চ্যানেল, ভোল্টেজ তৈরি করবে সোডিয়াম আয়ন। পরপর আমরা আসবো, এখানে আসবো ভোল্টেজ গেটেড চ্যানেল। এই যে এখানে বলছে লাইগ্যান্ড চ্যানেল, যেটা বলছিলাম লাইগ্যান্ড চ্যানেল মানে কি এই অংশ, এটা অ্যাসিটাইল কোলিন, এই যে এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন অংশ। এটা যখন যুক্ত হবে তখন যদি ওপেন হয়, সোডিয়াম যদি ভেতরে ঢোকে, সেটা একমাত্র সাইন্যাপসে, প্রি সাইন্যাপটিক নব থেকে পোস্ট সাইন্যাপটিক নবে যখন চেয়ারে বসে, পোস্ট সাইন্যাপটিক নবে যে চেয়ারটা থাকে সেখানে এই চ্যানেলটা থাকে। সিগন্যাল গেটেড চ্যানেল আমাদের দরকার নেই, এটা আরও বাড়তি, বেশ পরপর আমি বুঝিয়ে যাই। নেক্সট হচ্ছে কি এই যে লাইগ্যান্ড চ্যানেল, লাইগ্যান্ড চ্যানেলটা মানে কি বাইরের থেকে রিসেপ্টারে কোনো কিছু প্রবেশ করলে তবেই সোডিয়াম আয়ন ভেতরে ঢুকতে পারবে। মেকানিক্যালি এটা আমাদের দরকার নেই, এটা আমাদের এনসিইআরটি নেই, এটা ক্লাসের। তারপর অলওয়েজ ওপেন, এগুলোকে তাহলে কি বলবো, অলওয়েজ ওপেন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম লিকেজ চ্যানেল বা ডিফিউশন চ্যানেল, অলওয়েজ ওপেন, শুধু কি করে না মেনটেন করে। আর ভোল্টেজ গেটের চ্যানেল হচ্ছে ভোল্টেজের মাধ্যমে এটা হয়। নেক্সট এক এক করে বুঝি। এখানে যেটা আমরা পাচ্ছি কি সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা হচ্ছে পাম্প, দিট ইজ সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম পাম্প, ঠিক আছে। এখানে একটা জিনিস পরিষ্কার, পোলারাইজ কন্ডিশন, ডিপোলারাইজ কন্ডিশন, রিপোলারাইজ কন্ডিশন, এবং পরবর্তীতে যেটা আসে হাইপার পোলারাইজ, এটা আমাদের সিলেবাসে নেই, তবু আমরা বুঝবো। এবং রিফ্র্যাক্টারি পিরিয়ডটা কি সেটা হাইপার পোলারাইজেশন, এর মাঝখানেই হয় রিফ্র্যাক্টারি, এখানে লিখে রাখলাম রিফ্র্যাক্টারি পিরিয়ড, এটা পরে পড়ব। পোলারাইজেশন আর রিপোলারাইজেশন, পোলারাইজেশন মানে কি দুটো পোল তৈরি হয়ে রয়েছে, কোথায় না মেমব্রেনের ভেতর সাইডে, এটা হচ্ছে ইসিএফ, আর এই জায়গাটা হচ্ছে আইসিএফ। তো এখানে অল টাইম খোলা রয়েছে কে দুটো লিকেজ চ্যানেল, রেস্টিং স্টেজে খোলা থাকবে হচ্ছে দুটো চ্যানেল, কি সোডিয়াম আলাদাভাবে, পটাশিয়াম আলাদাভাবে। এই সোডিয়াম চ্যানেলের সংখ্যা অনেক বেশি এবং প্রচুর পরিমাণে বাইরের দিকে যায়, ভালো করে বোঝো। আর পটাশিয়াম ভেতরে ঢোকে, পটাশিয়াম বাইরের দিকে যায়, পটাশিয়াম বাইরের দিকে যাবে, কোথার থেকে যাবে, এখানে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু অ্যাকশন, এটা কিন্তু মেমব্রেন না, ভালো করে বোঝো। মেমব্রেন হচ্ছে এটা হচ্ছে মেমব্রেন, এখানে কিন্তু জিনিসটা বুঝতে ভুল হবে। এটা হচ্ছে এক্সোলিমা, এটাও এক্সোলিমা, তাহলে এটা হচ্ছে এক্সোপ্লাজম। আমি সিঙ্গেল দিচ্ছি, তাহলে এই এক্সোপ্লাজমে এই যে পটাশিয়াম আয়ন অনেক পরিমাণে, বেশি পরিমাণে বাইরে যায়, তার থেকে কম পরিমাণে সোডিয়াম আয়ন ভেতরে ঢোকে। তো যেহেতু ঢোকে তাহলে এখানে প্লাস চার্জ বেশি থাকে বাইরে, এবং তা সত্ত্বেও এটিপির মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন থাকবে। তখন কি হবে, বাইরের থেকে দুটো পটাশিয়াম ভেতরে ঢুকবে, সোডিয়াম বাইরে যাবে।
তাহলে ভেতরের থেকে বাইরে সোডিয়াম পজিটিভ আয়নের আধিক্য বেশি আর ভেতরে আধিক্য কম। বেশ ভালো কথা, আমি মানলাম যে বাইরে আধিক্য বেশি সেই জন্য প্লাস চার্জ এবং ভেতরে আধিক্য কম সেই জন্য মাইনাস চার্জটা কেন দেবো আমি? আমাকে দিতে গেলে কি দিতে হবে, যে বাইরে দিতে হবে বেশি প্লাস চার্জ। আমি যদি এরকম আঁকতাম ঠিক ছিল, বাইরে দিলাম হচ্ছে 3টে প্লাস চার্জ, তাহলে ভেতরে তো 2টো প্লাস চার্জ বা 1টা প্লাস চার্জ দিতাম, বা বাইরে 4টে প্লাস চার্জ, তাহলে মানতাম। কিন্তু ভেতরে মাইনাস চার্জটা কী করে আসছে? কারণ হচ্ছে এর মধ্যে থাকে ইমোবাইল প্রোটিন, দ্যাট ইজ মাইনাস চার্জ, যারা কখনো মুভ করতে পারবে না, ভেতর থেকে বাইরে আসতে পারবে না। ফসফেট PO4 ভেতর থেকে বাইরে যেতে পারবে না। ক্লোরিন, তারপর হচ্ছে বাইকার্বনেট, এইগুলো, এই যে মাইনাস চার্জগুলো কিন্তু সরতে পারছে না, সেই জন্য কিন্তু এই মাইনাস চার্জের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে ভেতরে। যখন বাইরের দিকে বেশি প্লাস চার্জ, বাইরের দিকে বেশি প্লাস চার্জ, ভেতরে কম, দ্যাট ইজ পোলারাইজেশন কন্ডিশন। পোলারাইজেশন কন্ডিশনে কী হবে, কি খোলা থাকছে? সোডিয়াম পটাশিয়াম পাম্প 3টে করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প অলওয়েজ, এই জায়গাটা কিন্তু গন্ডগোল করে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সোডিয়াম পটাশিয়াম পাম্প সবসময় সোডিয়ামকে বাইরে পাঠাবে, কিন্তু সোডিয়াম সবসময় ভেতরে থাকে বেশি, বাইরে থাকে বেশি। সোডিয়াম সবসময় বাইরে থাকে বেশি, তা সত্ত্বেও পাঠায়, সেই জন্য এটিপির দরকার হয়। ক্লিয়ার? তাহলে পোলারাইজেশন অবস্থায় বাইরে হচ্ছে ECFA হচ্ছে প্লাস চার্জ, ICP হচ্ছে মাইনাস চার্জ। এই সময় খোলা থাকবে লিকেজ চ্যানেল সোডিয়াম এবং পটাশিয়াম এবং পাম্প। ক্লিয়ার? এখানে পুরোটা লেখাও আছে। সোডিয়াম ডিফিউজ মোর র্যাপিডলি দ্যান potassium diffuse more rapidly than sodium ions and activity of sodium potassium pump। তার মানে অ্যাক্টিভিটি, একটা পাম্পে 3টে করে যাচ্ছে সোডিয়াম বাইরে, 2টো করে ভেতরে ঢুকছে, মানে একটা বেশি বাইরে যাচ্ছে। এবং রেস্টিং কন্ডিশন মানে হচ্ছে সেখানে ভেতরে মাইনাস কিসের পরিপ্রেক্ষিতে, তখন মাইনাস চার্জ হচ্ছে -70 মিলিভোল্ট, তার তোমার অ্যাকশন পোটেনশিয়াল নেই। এটা মোটামুটি 60 থেকে 70 হয়, তবু আমরা 70 মিলিভোল্ট বলি মাইনাস। এরপরে যেটা হয় যে ডিপোলারাইজেশনে কী হয়, ডিপোলারাইজেশন তখনই হবে যদি পালস আসে, কোনো পালস যখন আসবে, পালস আসলেই সঙ্গে সঙ্গে সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ হয়ে যাবে, লিকেজ চ্যানেল যেরকম ছিল থাকবে, কিন্তু এবার যেটা ওপেন হবে সেটা হচ্ছে সোডিয়াম ভোল্টেড গেটেড চ্যানেল। এই সোডিয়াম ভোল্টেড গেটেড চ্যানেল থাকলে বাইরে বেশি পরিমাণে আছে প্লাস চার্জ যুক্ত সোডিয়াম আয়ন, এবার সোডিয়াম আয়ন সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকবে। যখনই ভিতরে ঢুকলো সঙ্গে সঙ্গে কী হলো, বাইরে মাইনাস চার্জ হয়ে গেল, ভেতরে প্লাস চার্জ হয়ে গেল। দিস ইজ কল্ড অ্যাকশন পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিপোলারাইজেশন হলো। ডিপোলারাইজেশনে যদি আমি কার্ভটা আঁকি, তাহলে যদি এরকম কার্ভটা হয়, ভালো করে বোঝো, খুব সুন্দর করে করা যায়। এইখান থেকে আমরা আচ্ছা কার্ভের সময় কার্ভটা দেখাবো। মোটামুটি কার্ভটা যদি ধরি আমরা এরকম ধরতে পারি, তাহলে এটা আঁকা যাবে না, এটা না এঁকে আমি দেখাচ্ছি। কার্ভটা যদি ধরি আমরা দেখব কি এইভাবে কার্ভটা গিয়ে এই উঠে এইভাবে গেছে। তার মানে এটা হচ্ছে -70 মিলিভোল্ট, দিস ইজ -70 মিলিভোল্ট। তারপরে মিনিমাম একটা পালস দিতে হবে, সেটা হচ্ছে প্লাস, এখানে +10 মিলিভোল্ট। তো মোটামুটি +10 ভোল্ট, তার যদি হয় তাহলে 55 মাইনাস থেকে যাবে, 55 মাইনাস, এই সোজা এ সঙ্গে সঙ্গে কী করলো, ডিপোলারাইজ, সঙ্গে সঙ্গে ওপেন হলো কে, সোডিয়াম ভোল্টেড গেটেড চ্যানেল। সেই জন্য পিকটা উপরে উঠলো, এইখানে সোডিয়াম ভোল্টেড গেটেড চ্যানেল এখানে ওপেন হলে এখানে ক্লোজ হয়ে গেল, এখানে ওপেন হলো পটাশিয়াম। এই পটাশিয়াম ওপেন হবে, কি হবে না, এটা রিপোলারাইজ হবে।
তখন নিচে নামে আসলো। ঠিক একইভাবে যেখানে এটা হয়েছে অপোজিটে এইটা রিপোলারাইজ হলো, সঙ্গে সঙ্গে প্লাস ছিল যেটা সেটা মাইনাস হলো। এখনও মনে হচ্ছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এরপর আমি একটু একটু করে যাই ভেতরটায় ঢুকি, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেখানে ক্লিয়ার হওয়ার কথা সোডিয়াম পটাশিয়াম পাম্প একমাত্র ওপেন থাকে পোলারাইজেশন অবস্থায়, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশনে কিন্তু ওপেন থাকে না, এইটুকু ধরে নাও। কিন্তু সোডিয়াম গেটেড চ্যানেল যখন পালস আসবে তখনই সে কি করবে না অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করবে এবং সোডিয়াম গেটেড চ্যানেল ওপেন হবে। ক্লিয়ার হয়েছে? এবার এটা ধরছে না, যাই হোক আগে এটা দেখাই। দেখো এখানে দেখো এটা হচ্ছে কি কার্ডটা, আমি ওই যেটা এঁকেছিলাম সেটারই কার্ড দেখাচ্ছি। এই কার্ডটা হচ্ছে কি মেমব্রেন পোটেনশিয়াল, আর এদিকে টাইম অফ মিলিসেকেন্ড কীভাবে যাচ্ছে। পোলারাইজেশনে -70 মিলিভোল্ট নর্মাল কন্ডিশনে যাচ্ছে, মানে তখন কি লিকেজ চ্যানেলটা খোলা আছে আর সোডিয়াম পটাশিয়াম খোলা আছে, পাম্প খোলা আছে অলরেডি, সে সেইভাবে যাচ্ছে পোলারাইজেশন। এটা হচ্ছে পোলারাইজেশনে। পোলারাইজেশনে আমরা যদি দেখি তাহলে কী থাকবে, পোলারাইজেশন আমরা এখানে দেখছি এই যে পোলারাইজেশনে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন, প্যাসিভ ডিফিউশন তার মানে সোডিয়াম এবং পটাশিয়াম লিকেজ চ্যানেল অর প্যাসিভ ডিফিউশন একই কথা, ঠিক আছে। এটা সোডিয়াম এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা অল টাইম ওপেন থাকে, সোডিয়াম লিকেজ চ্যানেল অ্যান্ড পটাশিয়াম লিকেজ চ্যানেল অল টাইম খোলা থাকে। ওকে, ভোল্টেজ গেটেড চ্যানেল অফ, পটাশিয়াম অফ। কত পোটেনশিয়াল 60 to 70 মিলিভোল্ট। তাহলে চার্জ ইনসাইড কী থাকলো নেগেটিভ ইনসাইড, আমি দেখেছি নেগেটিভ ইনসাইড, আউটওয়ার্ড সাইড পজিটিভ, তাহলে আউটসাইড পজিটিভ হচ্ছে, তাহলে ভেতরের সাইড হচ্ছে নেগেটিভ। নেক্সট হচ্ছে ডিপোলারাইজেশন। মনে করো কোনো একটা থ্রেশহোল্ড একটা পোটেনশিয়াল আসলো, থ্রেশহোল্ড মানে কি মিনিমাম যে পোটেনশিয়াল পেলে পরে নার্ভ ইম্পালস শুরু করবে, কিন্তু সে পুরোপুরি সেটা +10 মিলিভোল্ট, সেটা +10 মিলিভোল্ট যেই পেলো সঙ্গে সঙ্গে মোটামুটি সেটা বা 10 থেকে 15 পেলেই সে কাজ করা শুরু করবে, সোডিয়াম আয়ন ডিফিউজড হচ্ছে। তাহলে এখানে ওপেন হচ্ছে কে, সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটের চ্যানেল ওপেন হলো, ওপেন হলে হুড় করে ঢুকতে তাহলে ভিতরে এবার কী হয়েছে, বাইরে ছিল পজিটিভ, এবার ভিতরে পজিটিভ হয়ে গেল। তাহলে ভিতরে যখন পজিটিভ হবে তখন আমরা কি হবে, আমরা সেটা এবার দেখব ডিপোলারাইজেশন ঘটবে। তাহলে এই ডিপোলারাইজেশন যেটা এখানে দেখানো হয়েছে, তাহলে এই যে ডিপোলারাইজেশন যেটা ঘটছে সেটা এখানে আমরা দেখিনি কীরকম হচ্ছে, ডিপোলারাইজেশনটা কী হচ্ছে। ডিপোলারাইজেশনে কি, তাহলে ভোল্টেজ সোডিয়াম পটাশিয়াম পাম্প অফ, কিন্তু এটা তো ওপেন থাকবেই, সোডিয়াম গেটেড চ্যানেল ওপেন এবং পটাশিয়াম বন্ধ। এখানে 30 থেকে 45 মিলিভোল্ট, অতএব ভেতরে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ কার্ডটা পজিটিভ দেখাচ্ছে। নেক্সট পাঁচটাকে তো যেতে হবে, পাঁচটাকে পরপর তো যেতে হবে, তার মানেটা কী হবে, একটা জিনিস ভাবো, এরকম হয় পর প্লাস 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 প্লাস, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে নিশ্চয়ই তখন মাইনাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস, এর মাঝখানে কিন্তু রিফ্র্যাক্টারি পিরিয়ড আছে, রিফ্র্যাক্টারি পিরিয়ড বা তোমার হচ্ছে হাইপার পোলারাইজেশন। তাহলে কি হচ্ছে ঘটনাটা, পালসটা যাচ্ছে কিনা, প্লাসটাকে যদি আমরা ধরি এইভাবে যাচ্ছে,
নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে যখন প্লাস হচ্ছে তার মানে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে পোলারাইজেশন, এটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনে কী হলো, ডিপোলারাইজেশনে হচ্ছে সোডিয়াম আয়ন ঢুকেছে, Na প্লাস ঢুকেছে প্রচুর পরিমাণে। আবার রিপোলারাইজেশনে মানে কি, পটাশিয়াম আয়ন বেরিয়ে গেছে, এখান থেকে পটাশিয়াম আয়ন বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, ঠিক আছে। তো তারপরে রিপোলারাইজেশনের পর আবার ডিপোলারাইজেশনের পরপর যাবে, সেই জন্য রিপোলারাইজেশনের ক্ষেত্রে কী হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম বন্ড বন্ধ, কিন্তু এটা তো চ্যানেল খোলা থাকবে, শুধুমাত্র খোলা থাকবে হচ্ছে তোমার, শুধুমাত্র না, এইটা বাদে মানে প্যাসিভ চ্যানেল বাদে খোলা থাকবে হচ্ছে তোমার পটাশিয়াম আয়ন, এখানে আবার 70 মিলিভোল্ট হবে, এবং সেই সময় টোটালি খোলাই থাকবে পটাশিয়াম ভোল্টেড গেটের, তারা বারবার অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম বেরিয়ে যাবে, এবং সেই সময়কার কি হবে না, সোডিয়াম পটাশিয়াম পাম্পও খুলে যাবে শেষের দিকে, সেই জন্য ভেতরে কিন্তু 85 যেটা হচ্ছে হাইপার পোলারাইজেশন কন্ডিশনে চলে আসবে। হাইপার পোলারাইজেশন কন্ডিশনে, এখানে দেখো হাইপার পোলারাইজেশন কন্ডিশনে চলে এসছে। এটা ভালো করে দেখবে, প্রত্যেকটা খুব সুন্দর করে আমি ধরে ধরে লিখে দিয়েছি কোন জায়গাটায়। এই জায়গায় যেমন পটাশিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, তাহলে সোডিয়াম চ্যানেল ভোল্টেজ গেটের চ্যানেল অফ হয়ে যাচ্ছে, পটাশিয়াম এইভাবে আসছে একদম পরপর। রিপিটেড পিরিয়ডটা কি, রিপিটেড পিরিয়ড হচ্ছে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল আর স্টিল ওপেন, সোডিয়াম চ্যানেল আর ইন দ্য রেস্টিং ফেজ, এখানে তাহলে এখানে সোডিয়ামটা অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার মনে হয় এই যে বুঝিয়েছি এতে মনে হয় বোঝানোটা প্রায় শেষ হয়ে গেছে। তো এবার আমরা একটু এনসিইআরটিতে যাই। এনসিইআরটিতে আর বোঝানো তেমন কিছু নেই, সবচেয়ে ভালো হবে একটু ডায়াগ্রাম দিয়ে একটু বোঝানো, এটা শেষ করে নিই। ও না, এবার এর সঙ্গে যেটা আমার বোঝাতে হবে এইটাকে বোঝাতে হবে। কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল সাইনাপস, কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল সাইনাপসটা একটু ভালো করে বুঝে নেব। কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল সাইনাপসটাকে একটু ভালো করে বুঝে নেব। এটা কি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে, এটা হচ্ছে সাইন্যাপস, মেইনলি সাইন্যাপস কোনটা, সাইন্যাপটিক ক্লিপ কোনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে ঘটনা হচ্ছে এটার নাম যদি আমরা দেখাই যে এই যে অ্যাকশানটা এসছে, অ্যাকশানটা এসে এই প্রি সাইন্যাপটিক নব, এটা হচ্ছে একটা ডেনড্রাইট মনে করলাম, ডেনড্রাইট এখানে এসে, তাহলে মানে এখানে সেল, এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে সেল বডি। আমি এই অংশটাকে এখানে দেখাচ্ছি, এই অংশটাকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে না, এখান থেকে নার্ভ ইম্পালসটা এসছে, কীভাবে আসছে এতক্ষণ দেখালাম যে একজনের মধ্যে দিয়ে কীভাবে নার্ভ ইম্পালস যায়। যখনই নার্ভ ইম্পালসটা এখানে আসলো, ইম্পালসটা আসলো এখানে, সঙ্গে সঙ্গে কি হলো না, অ্যাক্টিভেটেড হলো কিসের চ্যানেল, ক্যালসিয়াম আয়ন ভোল্টেড গেটেড চ্যানেল, এই যে এইটা ক্যালসিয়াম আয়ন ভোল্টেড গেটেড চ্যানেল। তখন এটা হচ্ছে কি ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর এই ভেতরটা কি আইসিএফ, ভালো করে বুঝে নাও, এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ক্লিয়ার? বেশ, এবার এখান থেকে যখনই পালসটা আসছে, এই পালসটা আসলো, সঙ্গে সঙ্গে সে কী করলো, ক্যালসিয়াম আয়ন প্রবেশ করলো। ক্যালসিয়াম আয়নগুলো এই সাইনেপটিক, এটাকে বলা হয় প্রি সাইনেপটিক নব, প্রি কী বলা হয় এটাকে, প্রি সাইনেপটিক নব, ঠিক আছে, প্রি সাইনেপটিক বাল্ব বা নব, বাল্বই বলছি আমি, নবও বলতে পারো, যাই বলো। এই প্রি সাইনেপটিক বাল্বে কে থাকে না, কতগুলো ভেসিকেল থাকে, এই ভেসিকেলগুলো কি নিউরো ট্রান্সমিটার নিয়ে আসছে, সেটা কি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন আছে। এই ক্যালসিয়াম আয়ন এর সঙ্গে গিয়ে মনে করো যুক্ত হলো, এই ক্যালসিয়াম এর সঙ্গে গিয়ে ক্যালসিয়াম আয়নটা যুক্ত হলো,
যুক্ত হলে কী করবে, একে ঠেলে নিয়ে আসবে কোথায় না প্রি সাইন্যাপটিক মেমব্রেনের পাশে। দিস ইজ প্রি সাইন্যাপটিক, এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এবং ডিফিউজ করাবে, ডিফিউজড হয়ে যাবে, এখানে এসে সে ডিফিউজড হবে। এবং ডিফিউজড হলে কি হবে না এই প্রি অ্যাসিটাইল কোলিন, এই যে গ্যাপ ইন বিটুইন পোস্ট সাইন্যাপটিক, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন আর এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন। তো এর মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে ক্লিপ, এটা মোটামুটি 20 ন্যানোমিটার হতে পারে ইন কেস অফ কেমিক্যাল সাইন্যাপস। আর যদি ইলেকট্রিক্যাল হয় তাহলে 0.2 ন্যানোমিটার হয়, মানে এতটাই ক্লোজ। এবং এখানে কোনো কেমিক্যাল থাকে না, এখানে হচ্ছে তোমার টাইট জাংশন থাকে, সেটা আমরা পড়ব। তো এখানে কি হচ্ছে, যখনই ক্যালসিয়াম আয়ন দিল এরা এখানে ডিফিউজ করলো, ডিফিউজ করে এই যে নিউরো ট্রান্সমিটার, এই নিউরো ট্রান্সমিটার অ্যাসিমিলেট করলেন, এই যে তোমার চ্যানেলগুলো আছে, এই যে চ্যানেল একটা চ্যানেল একটা চ্যানেল, এগুলোকে বলা হয় লাইগ্যান্ড গেটেড চ্যানেল। কেন লাইগ্যান্ড মানে যুক্ত হবে, যেই যুক্ত হলো সঙ্গে সঙ্গে এই যে যুক্ত হয়েছে সঙ্গে সঙ্গে সোডিয়াম আয়ন এই প্রবেশ করলো। দেখো এই যেই সোডিয়াম আয়ন প্রবেশ করলো এইখান থেকে পালস কিন্তু যাওয়া শুরু করলো। এবার পালস যেই যাওয়া শুরু করলো তাহলে ঘটনাটা কী হবে, এবার আমি দেখাচ্ছি কি হতে পারে। যখনই এই অবস্থা হলো, এই যে পালসটা আসছে, তাহলে এটা একটা মেমব্রেন, এটাকে আমি যদি মেমব্রেন ধরে নিই, এই মেমব্রেনটাকে আমি বড় করে এঁকে নিচ্ছি। তাহলে বাইরে আছে কি ECF এক্সট্রা সেলুলার ফ্লুইড, এর ভেতরে তারপরে এই যদি মেমব্রেনটা হয় তাহলে এটাও এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। বেশ, খুব ভালো। তাহলে এখানে কি হলো না, ওখান থেকে যখনই ঢুকলো সোডিয়াম আয়ন ঠিক পালসটা পরপর আসবে। তো পালসটা পরপর মনে করো আমি এখান থেকে শুরু করছি, তাহলে এখানে ছিল প্রথমে কি প্লাস প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে যেই প্রবেশ করলো আমি পরে এই জিনিসটা পরে দেখাচ্ছি, এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এটা কি হলো, হুড়ুড় করে সোডিয়াম আয়ন ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেন করলো, তাহলে সোডিয়াম আয়ন হুড়ুড় করে প্রবেশ করলো। তাহলে কী হলো, ভেতরে প্লাস আয়ন প্লাস, ওখানে মাইনাস। ক্লিয়ার হয়েছে? আবার তার পরবর্তীতে কী হলো না, এইখানে পরবর্তীতে এইটাই তার পরবর্তীতে কী হলো না, এখান থেকে বেরিয়ে যাচ্ছে কি পটাশিয়াম আয়ন ভোল্টেজ গেটেড চ্যানেল। যেই খুলছে তাহলে এখানে যেই বেরিয়ে যাচ্ছে তো এখানে মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা ছিল হচ্ছে পোলারাইজেশন, আর এটা হচ্ছে তাহলে এটা পোলারাইজেশন, আর এটা হচ্ছে পোলারাইজেশন। তাহলে এটা কি হলো, রিপোলারাইজেশন। এতক্ষণ যেটা বুঝলাম, তাহলে আমরা দুটোই বুঝলাম, একটা হচ্ছে কি নার্ভ ইম্পালস কি করে গেল, আর কেমিক্যাল সাইনাপসের মধ্যে দিয়ে কীভাবে নার্ভটা মানে ইম্পালসটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। আমার কিন্তু পড়ানো কিন্তু শেষ হয়ে গেছে, বোঝানোর জায়গা পুরো শেষ। যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারো, তাহলে আমি আবার ধরতে পারি, আর না হলে আমি একদম জাস্ট এবার কিন্তু টাচ করে বেরিয়ে যাব, আর সময় তো দেওয়া যাবে না। হ্যাঁ, কি হলো ব্যাপারটা আমি আবার বোঝাই সেই জায়গায় গিয়ে।
নর্মাল দেখো, যদি কোনো অসুবিধা থাকে ভালো করে বুঝে নাও। এই জায়গায় তো এই জায়গায় কোনো অসুবিধা নেই, আমার যা ধারণা কেমিক্যালে কোনো অসুবিধা নেই, কিন্তু কেমিক্যাল থেকে কোশ্চেনটা বেশি আসে। এখানে যেটা বোঝানো হয়নি, এই যে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, এইখানে কিন্তু অ্যাসিটাইল কোলিনেস্টারেজ, এখানে কিন্তু এনজাইম বসে থাকে, তাকে বলে অ্যাসিটাইল, সব মনেও থাকে না, অ্যাসিটাইল কোলিন স্টারেজ এনজাইম। এটা একটা এনজাইম, মনে করো এটা অ্যাসিটাইল কোলিন স্টারেজ, এর মধ্যে ঢুকলো হচ্ছে অ্যাসিটাইল কোলিন স্টারেজ এনজাইম, এবার এর মধ্যে ঢুকলো হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো এটা কি নিয়ে তৈরি? অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটিক অ্যাসিড প্লাস হচ্ছে কোলিন, এই অ্যাসিটাইল কোলিনকে ভেঙে এই দুটোতে তৈরি করবে। এই কোলিন ঢুকে যাবে পিরিয়ড হবে, আর অ্যাসিটিক অ্যাসিড এখানে ডিজলভ হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাসিটিক অ্যাসিড ডিজলভ হয়ে যায়। তো এখানে এবার যেই পালসটা গেল, প্রথম যেটা হচ্ছে, প্রথম পোলারাইজেশানে কি বলেছি, পোলারাইজেশানে বাইরের দিকে প্লাস চার্জ। কেন প্লাস চার্জ? না এই সময় সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন, আর সোডিয়াম লিকেজ চ্যানেল পটাশিয়াম লিকেজ চ্যানেল ওপেন, কিন্তু সোডিয়ামের তুলনায় পটাশিয়াম লিকেজ চ্যানেল অনেক বেশি থাকে এবং বেশি পরিমাণে যায় বাইরে, সেই জন্য প্লাস বাইরে, ভেতরে হচ্ছে মাইনাস। তাহলে এটা হচ্ছে পোলারাইজ কন্ডিশন। তাহলে এখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন। এবার কোনো কারণে পালস আসলে কী হবে, এখান থেকে হুড়ুর করে প্রবেশ করবে হচ্ছে সোডিয়াম আয়ন প্রবেশ করবে। কার মাধ্যমে? না এই তখন সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ, কি খুললো কি না, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল এ প্রচুর পরিমাণে ঢুকিয়ে দিল। তার ফলে কি হলো না, এইটাই চেঞ্জ হয়ে কী হলো, মাইনাস বাইরের দিকে প্রচুর পরিমাণে ঢুকে গেছে, তো ভেতরে প্লাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ডিপোলারাইজেশন হলো। এবার ডিপোলারাইজেশন থাকলে তো হবে না, ডিপোলারাইজেশন তো আবার রিপোলারাইজেশন করতে হবে। রিপোলারাইজেশন যদি না করতে পারি তাহলে পরে তো আর আসবে না। তাহলে রিপোলারাইজকে যদি করতে হয়, পরবর্তীতে কি হবে না, এখান থেকে প্রবেশ করবে হচ্ছে কি, দেখো পরপর যাবে, কিন্তু এখান থেকে পটাশিয়াম ভোল্টেড গেটেড চ্যানেল ওপেন হলো, হুড়ুর করে বেরোলো কে, পটাশিয়াম। যেই বেরোলো পরবর্তী মানে এই জায়গাটাই হবে, পরবর্তীতে যেটা হবে কি, প্লাস 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 আর হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস। এখানেও কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প ক্লোজড, এখানেও সোডিয়াম পটাশিয়াম পাম্প ক্লোজ, এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন, এখানে লিকেজ চ্যানেল দুটোই ওপেন, এখানে লিকেজ চ্যানেল দুটোই ওপেন, এখানে লিকেজ চ্যানেল দুটোই ওপেন, এখানে হচ্ছে তোমার হচ্ছে এটা তো একসঙ্গে করে ফেলেছি। তাহলে এইখানে যদি পোলারাইজ করি, পোলারাইজটা এইখানে যখন আসবে তখন সোডিয়াম ওপেন, একদম পরিষ্কার কথা, সোডিয়াম গেটেড চ্যানেল তখনই ওপেন হবে যখন ডিপোলারাইজেশন হবে, আর পটাশিয়াম গেটেড চ্যানেল তখনই হবে যখন রিপোলারাইজেশন হবে। আর পোলারাইজের সময় সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন থাকবে, ব্যাস, বাদ বাকি সব কিন্তু বন্ধ, এক্সেপ্ট লিকেজ চ্যানেল বা ডিফিউশন চ্যানেল। এবার মনে ক্লিয়ার হয়ে গেছে? ওকে, এবার যেটা আমরা এনসিইআরটিতে একটু যাই, অ্যাকর্ডিং টু এনসিইআরটি খুব চটপট করে আমরা পড়ে নেব। জেনারেশন কন্ডিশন আর্মিল পাস, এই যে 70 মিলিভোল্ট, দেখো যা বলেছি সমস্ত কিছু তোমার এই এনসিইআরটির মধ্যে যা বলা সব আছে। এক্সাইটেবল মেমব্রেন, এখানে বলছে ডু ইউ নো হোয়াই দ্য মেমব্রেন অফ এ নিউরন ইজ পোলারাইজড? হ্যাঁ, আমরা জানি তো, এইমাত্র শিখলাম, অবশ্যই পোলারাইজড হয়। এখানে ডিফারেন্ট টাইপস অফ, কি বলেছে এনসিইআরটি বলছে, ডিফারেন্ট টাইপস অফ আয়ন চ্যানেল আর প্রেজেন্ট অন দ্য নিউরাল মেমব্রেন, এইটুকু বলেছে। আমি দাগ দিয়ে দিচ্ছি, ডিফারেন্ট টাইপস of ion channel present in neural membrane. Neural membrane মানে নিউরিলেমা।
আর বিভিন্ন কি সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লিকেজ চ্যানেল, যেটা হচ্ছে ডিফিউশন চ্যানেল, এখানে কোনো এনার্জি দরকার নেই, ওটা হচ্ছে ডিফিউশন মানে গ্রেডিয়েন্টের মধ্যে হয়। আর আছে কি সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, তার মানে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল আর পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, আর সোডিয়াম পটাশিয়াম পাম্প। ক্লিয়ার এই কথাগুলো। দি চ্যানেল আয়ন্স আর সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল করলো কি কোন জায়গায় আমরা পড়ার সময় বুঝেছি যে যেখানে দেখলাম যখনই রিপোলারাইজেশন হতে হলো তখন পটাশিয়াম ভোল্টেজ চ্যানেল খুললো, যখন ডিপোলারাইজেশন হলো তখন সিলেক্টিভলি সোডিয়াম আয়নের চ্যানেলটা খুললো, গেটের চ্যানেল। এইখানে এটা আমি বুঝিয়ে দিয়েছি, এটা নতুন করে বোঝাবো না, এখানে লাইনগুলো প্রত্যেকটা একবার করে দেখবে, বুঝে যাবে। এই যে এখানে হচ্ছে লাইগ্যান্ড গেটের চ্যানেল, কেন এই যে লাইগ্যান্ডটা এইখানে দেখো, এই যে চ্যানেল এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, যেই এখানে ঢুকেছে তবে এটা ওপেন হয়েছে, সেই জন্য লাইগ্যান্ড। এটাও বুঝিয়ে দিয়েছি, এটাও বোঝানো হয়ে গেছে কমপ্লিট, কোনো অসুবিধা নেই আমার মনে হয় বোঝানোর এখানে ক্ষেত্রে, এটাও বোঝানো কমপ্লিট, সব বুঝিয়েছি। এটা কার্ভটা বোঝানো হয়ে গেছে, ওই জায়গায় বুঝিয়েছি কেন, এক জায়গায় বোঝালে সুবিধা হবে বলে ওইভাবে নিয়ে বুঝিয়েছি আজকে। নেক্সট রিফ্র্যাক্টারি পিরিয়ড। রিফ্র্যাক্টারি পিরিয়ডটা তখন বলা হয়নি, এই যে রিফ্র্যাক্টারি পিরিয়ডটা হচ্ছে এখান থেকে এই অবধি, তারপরে আবার কি রিপোলারাইজ পোটেনশিয়াল, রেস্টিং পোটেনশিয়াল তৈরি হবে। এই যে রিফ্র্যাক্টারি পিরিয়ড, এই পিরিয়ডটা হচ্ছে সেই পিরিয়ড, কোন পিরিয়ড না ভালো করে বোঝো, যতক্ষণ না আনলেস এ সিঙ্গেল impulse is completely pass out through a neuron, it would not perceive other pulse। মানে তুমি যদি একবার একটা পালস দাও ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যে সেখানেই আবার একবার তুমি চাপ দাও বা কোনো কিছু করো, মানে স্টিমুলেট করো, নেবে না কিন্তু। ওই যে সময়টা, ওই সময়টা হচ্ছে সবচেয়ে কম 0.001 সেকেন্ড রিফ্র্যাক্টারি পিরিয়ড। এরকম অঙ্ক দিতেও পারে, সেটা আমি দিয়ে দিয়েছি। হাউ মাচ রিফ্র্যাক্টারি পিরিয়ড কত হতে পারে ওয়েন স্পিড অফ কন্ডাকশন 100 মিটার পার সেকেন্ড আর লেন্থ অফ নিউরন যদি 1 মিটার হয়, তাহলে মোটামুটি রিফ্র্যাক্টারি হয়ে যায় হচ্ছে এই। এটা কিন্তু এনসিইআরটির বাইরে কোশ্চেন পড়েছিল একবার, সেই জন্য দেওয়া। এখানে 1, 2, 3, 4 করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এক হচ্ছে স্টিমুলাস গেল, এই যে এই যে হচ্ছে রিফ্র্যাক্টারি পিরিয়ড, এই দেখো স্টিমুলাস এক স্টিমুলাসে বেড়েছে, পরবর্তী যদি স্টিমুলাস দেয় সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু ফেইল্ড। এই দেখো উঠতে পারলো না, এগুলো কিন্তু উঠতে পারলো না, প্রথমটা সামান্য উঠলো, তারপরটা আর উঠতে পারলো না, পিকটা উঠলো না, ঠিক আছে। পোলারাইজ স্টেট অর রেস্টিং কন্ডিশন। পোলারাইজ স্টেট মানে -70 মিলিভোল্ট। পোলারাইজড, যখন পোলারাইজড অবস্থায় থাকবে, ঠিক একই কথা। দেখো আমি নতুন কিচ্ছু বলেনি, বরঞ্চ অনেক কম বলেছে। ইন পোলারাইজ স্টেট কী বলছে, নিউরন ইজ নট কন্ডাক্ট এনি ইম্পালস, দ্যাট ইজ রেস্টিং কন্ডিশন, দ্য অ্যাক্সন মেমব্রেন ইজ comparatively more permeable to potassium ion। কেন পটাশিয়াম আয়ন? কারণ আমরা তখনই বলেছি যে এই সময় পটাশিয়াম আয়ন বাইরে যায় অনেক বেশি, আর সোডিয়াম আয়ন তখন অনেক কম পরিমাণে আসবে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এটা এত পরিমাণে যায়, এত বেশি পরিমাণে যায়, সেই জন্য বলা হচ্ছে কিন্তু পটাশিয়াম আয়ন আর আচ্ছা নিয়ারলি ইনপারমিয়েবল, মানে যাবেই না, ঢুকবেই তো না, ইনপারমিয়েবল সোডিয়াম আয়ন ঢুকবে না, এবং ঢুকলেও যদিও ঢোকে খুব কম পরিমাণে ঢুকবে। এটা যদি 100 ঢোকে, এটা হয়তো 1 কি 2 ঢুকবে, ঠিক আছে, খুব কম ঢুকবে। নিয়ারলি ইনপারমিয়েবল সোডিয়াম আয়ন। সিমিলারলি দ্য মেমব্রেন ইজ ইমপারমিয়েবল টু নেগেটিভলি চার্জ আয়ন। তাহলে কোনটা যাচ্ছে না, নেগেটিভ ইমোবাইল প্রোটিন, IMP, ইমোবাইল প্রোটিন আয়নস। কোনগুলো নেগেটিভলি চার্জ, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে, সেগুলো দিয়ে তৈরি যেগুলো হয়, বাইকার্বনেট, ক্লোরাইড আয়ন, এগুলো থাকে হচ্ছে কোথায়, ICF এর মধ্যে থাকবে, এক্সোপ্লাজমের মধ্যে, প্রেজেন্ট ইন এক্সোপ্লাজম। ব্র্যাকেটে যেগুলো কথাগুলো বলা আছে সেগুলো কিন্তু তোমার বোঝার জন্য, আর কালার লাইন দিয়ে যেটা আছে পড়ার সময় বুঝে নিতে হবে। এক্সোপ্লাজম মানে ইন্টারসেলুলার ফ্লুইড, দ্যাট ইজ ICF। নেক্সট, consequently exoplasm, that is ICF, contains high concentration of, যেহেতু প্রচুর পরিমাণে ঢুকলো H+, and
নেগেটিভলি চার্জ প্রোটিন থাকছে আর লো কনসেন্ট্রেশন অফ সোডিয়াম আয়ন। কোথায় থাকবে না এক্সোপ্লাজমের মধ্যে। তাহলে বাইরে কি থাকবে পজিটিভলি চার্জ। ইন কন্ট্রাস্ট দ্য ফ্লুইড আউটসাইড দ্যাট ইজ ইসিএফ দ্য অ্যাক্সন কন্টেন লো কনসেন্ট্রেশন। অ্যাক্সন কী করছে লো, অ্যাক্সন মানে সাইটোপ্লাজমটা, অ্যাক্সনের সাইটোপ্লাজম লো কনসেন্ট্রেশন সোডিয়াম আয়ন, হাই কনসেন্ট্রেশন সোডিয়াম আয়ন অ্যান্ড দাস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে। তাহলে ইসিএফে থাকবে, আইসিএফে থাকবে হচ্ছে কি লো কনসেন্ট্রেশন অফ পজিটিভ আয়ন আর ইসিএফে থাকবে হাই কনসেন্ট্রেশন অফ পজিটিভ আয়ন, সেই জন্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে। These ionic gradient across the resting membrane are maintained by active transport of ions. Active বলছে কিন্তু কথাটা ভালো করে বোঝো, সোডিয়াম পটাশিয়াম পাম্প কোন সময় খোলা রইলো, তাহলে পোলারাইজড কন্ডিশনে, রেস্টিং কন্ডিশনে। কি বলছে ট্রান্সপোর্ট করবে কি তিনটে, তাও বাইরের দিকে আর দুটো ভিতরে ঢুকবে, সেটা হচ্ছে এখানেও একটা কম এবং এরকম যত থাকবে, যদি 100টা চ্যানেল থাকে 100টা সোডিয়াম আয়ন বাইরে বেশি ঢুকে গেল, বাইরে বেরিয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট আউটার সারফেস দ্যাট ইজ এটিএফ অফ এক্সটার্নাল মেমব্রেন পজেস পজিটিভ চার্জ অ্যান্ড ইনার মেমব্রেন দ্যাট ইজ আইসিএফ নেগেটিভলি চার্জ অ্যান্ড দেয়ারফর পোলারাইজড। কী হয়ে গেল? পোলারাইজড হয়ে গেল। নেক্সট, ইলেকট্রিক্যাল potential difference across the resting membrane is called resting potential. তাহলে এই সময় যে ইলেকট্রিক্যাল যে চার্জ থাকবে সেই রেস্টিং পোটেনশিয়াল দ্যাট ইজ -70 মিলিভোল্ট, যেটা অ্যাকর্ডিং টু এনসিআরটি। অ্যাকর্ডিং টু এনসিআরটিতে যে ডায়াগ্রামটা দিয়েছে সেই ডায়াগ্রামটা তাৎপর্যপূর্ণ, কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এখানে তাহলে কি আছে, এটা যখনই ঢুকছে তার মানে ডিপোলারাইজেশন ঘটছে, কিন্তু ডিপোলারাইজেশন। তাহলে নিঃসন্দেহে এর আগে এখানে প্লাস ছিল, ভালো করে বুঝতে হবে। এখানে তাহলে মাইনাস ছিল, এটা হচ্ছে পোলারাইজ কন্ডিশন ছিল। এই ডিপোলারাইজড হলো এই জায়গাটা, এই প্লাস আসলো, তাহলে প্লাস যখনই ভেতরে ঢুকছে দুপাশ দিয়ে ঢুকছে, তাহলে এইটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন, এটা হচ্ছে এক্সোপ্লাজম। তা ঢুকলো, যখনই ঢুকলো এখানে হচ্ছে কি ডিপোলারাইজ হলো, তাহলে ওপরে হচ্ছে যেই ভেতরে ঢুকলো, তাহলে এটা যখন ঢুকলো মাইনাস চার্জ হয়ে যাচ্ছে ভিতরে, মাইনাস চার্জ হয়ে যাচ্ছে বি পয়েন্ট যদি ধরি, পরবর্তী বি পয়েন্ট, সেখানে বি পয়েন্টে এই মাইনাস চার্জটা যখনই চলে যাবে এটা আবার এখানে আসছে। এটা এইভাবে বোঝাতে চাইছে বি পয়েন্টটা। আসলে ঘটনা হচ্ছে এরকম এরকম পরপর হতে থাকে, পরপর হতে থাকে। আমি ভিডিওটা দেখাবো তাহলে বুঝতে পারবে। ডিপোলারাইজ স্টেটে কী হবে, অপোজিট দ্য পোলারাইজ স্টেট দ্যাট ইজ ইসিএফ নেগেটিভ, আইসিএফ পজিটিভলি চার্জ, অ্যাকশন পোটেনশিয়াল কত 30 থেকে 35 প্লাস হবে, কিন্তু অকার্স এটা মাইনাস চার্জ মনে করো না কিন্তু, খবরদার, এটা ড্যাশ প্লাস 32 প্লাস 45 মিলিভোল্ট। একদম ফিগারে যেটা দেখানো হয়েছে কি বলেছে, হোয়েন স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড এ পয়েন্টে হচ্ছে, পয়েন্ট এতে অন দ্য পোলারাইজ মেমব্রেন, পোলারাইজ তাহলে ওটা পোলারাইজ যেটা বললাম, পোলারাইজ মেমব্রেন হলো দ্য মেমব্রেন অ্যাট এ সাইড বিকাম ফ্রিলি পারমিনেন্ট টু সোডিয়াম আয়ন। তাহলে এই সোডিয়াম আয়নটা কে ঢোকাবে, সেটা কিন্তু এনসিআরটি বললো না, সেটা ঢোকাবে হচ্ছে সোডিয়াম ভোল্টেজ গাইডেড চ্যানেল। ক্লিয়ার? নেক্সট, দিস লিডস টু র্যাপিড ইনফ্লুক্স, ইনফ্লুক্স আর আউটফ্লুক্স, ইনফ্লুক্স মানে ভেতরে ঢোকা, আউটফ্লুক্স মানে বেরিয়ে আসা, সোডিয়াম আয়ন ফলোড বাই রিভার্সাল অফ দ্য পোলারিটি অ্যাট দ্যাট সাইড, মানে ওই এর সাইডে, দ্যাট ইজ দ্য আউটার সারফেস ইসিএফ অফ দ্য মেমব্রেন বিকাম নেগেটিভলি চার্জ। ঠিক আছে, সোডিয়াম আয়ন প্রচুর ঢুকে গেছে, বাইরে নেগেটিভলি চার্জ, অ্যান্ড ইনার আইসিএফ বিকাম পজিটিভলি চার্জ, তাহলে ডিপোলারাইজড হলো। দ্য পোলারিটি অফ দ্য মেমব্রেন অফ এ সাইড ইজ দাস রিভার্সড, অপোজিট হলো, অ্যান্ড ডিপোলারাইজড হয়ে গেল। কত হলো, +30 থেকে +45। দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য প্লাস মেমব্রেন অ্যাট এ সাইড ইজ কল্ড অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এইবার অ্যাকশন পোটেনশিয়াল যখনই বাইরে প্লাস ছিল ভেতরে মাইনাস ছিল, ঠিক অপোজিট হলো, তার মানে অ্যাকশন পোটেনশিয়াল হলো এবং নার্ভ ইম্পালস শুরু করলো। অ্যাট সাইড ইমিডিয়েটলি অ্যাহেড, একদম কাছে, অফ এ সাইড, কাছে কোনটা ফিগারে দেওয়া আছে, বি সাইড অফ অ্যাকশনে, বি সাইড মেমব্রেন হ্যাজ পজিটিভলি চার্জ ছিল অন দ্য আউটার সারফেস অ্যান্ড নেগেটিভ চার্জ ভেতরের সারফেস ছিল। এবার এর পরিবর্তন হবে, অ্যাজ এ রেজাল্ট কারেন্ট ফ্লো অন দ্য ইনার সারফেস ফ্রম এ সাইড টু বি সাইড, ফ্রম ইনার সারফেস থেকে যাচ্ছে এ থেকে বিতে যাচ্ছে। ঠিক আছে, বি মানে ঘটনাটা তো তাই, কেন কি নেগেটিভলি চার্জ, মানে
তুলনামূলকভাবে কিন্তু নেগেটিভ আয়ন কি যাচ্ছে না, যাচ্ছে না। এখানে সোডিয়াম আয়ন ঢুকেছিল, ভালো করে বোঝো, এত পরিমাণে ঢুকেছে যে এখানে প্লাস হয়ে গেছে, বাইরে মাইনাস হয়েছে। এবার এই প্লাসটা এখানে কি, এখানে এই যে এই বাইরে বাইরে ছিল, এবারে বাইরে এখানে প্লাস আছে, এখানে তো মাইনাস হয়ে গেছে। এবার এই যে প্লাসটা, এইটা কি এখানে যাবে? ঘটনা হচ্ছে, বলতে চাইছি যে এটা যখন ঢুকলো তখন এটা হচ্ছে প্লাস চার্জ হয়ে গেল, আর এটা মাইনাস চার্জ হয়ে গেল। এবার এই প্লাস চার্জটা এখানে যাচ্ছে বলতে চাইছে, আর এইখান থেকে এটা এখানে যাচ্ছে। ঘটনাটা আর কিছুই না, এখানে পটাশিয়ামটা বাইরে বেরিয়ে যাবে, সেটাকে কিন্তু এনসিইআরটি ঘুরিয়ে বলছে। এনসিইআরটি ডায়াগ্রাম দিয়ে ঘাবড়িয়ে যেও না, কিন্তু এনসিইআরটি ডায়াগ্রামটা মানে কি বলবো, নমস্কার দিয়ে পড়াশোনা করো, কারণ ওইটার থেকেই কোশ্চেন আসবে। অন দ্য আউটার সারফেস কারেন্ট ফ্লো ফ্রম সাইড বি টু এ, ফিগারে যেটা দেবে, দ্যাট ইজ পজিটিভ, ফ্রম পজিটিভ টু নেগেটিভ টু কমপ্লিট দ্য সার্কেস দ্যাট ইজ অফ কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লোটা হবে, হেন্স পোলারিটি অ্যাট দ্য সাইড ইজ রিভার্স, তাহলে পুরো বিপরীত হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল ইজ জেনারেটেড অ্যাট, এবার বি সাইডে হলো, দাস ইম্পালস দ্যাট ইজ অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড অ্যাট এ সাইড অ্যারাইভ, যেটা এ সাইডে এসছিল সেটা এবার আসলো কোথায়, বি সাইডে। মানে এখানে ছিল, তারপরে সেটা এখানে আসলো, তারপরে সেটা, এটা যদি এ সাইড হয়, তারপরে এটা বি সাইড, তারপরে এটা সি সাইড, মানে পরপর চলতে থাকছে, তার মানে অ্যাকশন পোটেনশিয়াল এইভাবে চলতে থাকছে। দ্য সিকোয়েন্স ইজ রিপিটেড অ্যালং দ্য অ্যাকশন। এনসিইআরটির কথা বলি, এনসিইআরটিকে আমি বলেছি না, এনসিইআরটির সিলেবাস একদম সিলেবাস, এখানে কিন্তু কত সুন্দরভাবে বলা যায়, আমি যেভাবে বলেছি সেভাবেই কিন্তু লিখে দিতে পারতো, কিন্তু তার থেকে আরও ভালোভাবে লিখতে পারতো, কিন্তু এনসিইআরটি সেই এক জায়গায় পড়ে আছে, অর্থাৎ তোমাকে এনসিইআরটি ধরতেই হবে। দ্য সিকোয়েন্স ইজ রিপিটেড অ্যালং দ্য লেন্থ অফ দ্য অ্যাকশন অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ইম্পালস ইজ কন্ডাক্টেড। রিপোলারাইজ 70 to 80, পরে হয়ে যাবে 85, রিপোলারাইজ হবে হচ্ছে 70 মিলিভোল্ট, আর হাইপার পোলারাইজ হয়ে যাবে 85 অবধি। কী হবে, দ্য রাইজ ইন দ্য স্টিমুলাস ইনডিউস পারমিটিভিটি অফ সোডিয়াম আয়ন ইজ এক্সট্রিমলি শর্টলি, খুব কম সময় ধরে থাকতে পারে। ইট ইজ কুইকলি ফলোড বাই রাইজ অফ পারমিটিভিটি অফ সোডিয়াম পটাশিয়াম আয়ন, ঠিক আছে, বিকজ এইবার খুললো হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। ক্লিয়ার? কোথায় খুলবে ভোল্টেজ গেটেড চ্যানেল? ঠিক কিন্তু এ পয়েন্টে খুলবে, কারণ সেখানে আবার পজিটিভ চার্জ করতে হবে, তারপরে আবার বি পয়েন্টে খুলবে। মানে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, ভালো করে বোঝো, এই যদি হয় পালসে যাবে কি, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেন হয়েছে এখানে, আবার এখানে সোডিয়াম ভোল্টেজ গেটেড ওপেন হবে, কিন্তু এখানে কিন্তু সঙ্গে সঙ্গেই পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেনে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এখানে প্লাস ছিল, মাইনাস হয়েছে, আবার এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। ক্লিয়ার আছে? এই ঘটনাটা পর্ব করতে হবে, সেটাই বলা হচ্ছে এখানে। উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড পটাশিয়াম ডিফিউজেস আউটসাইড, বাইরে বেরিয়ে যাবে, দ্য মেমব্রেন অ্যান্ড রিস্টোর দ্য রেস্টিং পোটেনশিয়াল of the membrane at the site of excitation, and the fiber becomes once more positive to further stimulation. Clear হচ্ছে? আবার হওয়ার জন্য তৈরি। ট্রান্সমিশন অফ ইম্পালস, এবার ইম্পালসটা কীভাবে ট্রান্সমিট করবে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে। Nerve impulses are transmitted from one neuron to another neuron through a junction that is called synapse. Synapse is formed by the membrane of presynaptic neuron and postsynaptic neuron. আমি এখানে করলাম within and within between synaptic clip। তার মানে যদি সাইনাপস বলতে হয়, সাইনাপস কী নিয়ে তৈরি, তিনটে অংশ নিয়ে তৈরি, কিন্তু কারণ এনসিইআরটি ডায়াগ্রামটাতে তাই আছে, কোথায়, এই জায়গাটা তুমি ভালো করে দেখো। সাইন্যাপস কী নিয়ে গঠিত? প্রি সাইন্যাপটিক, পোস্ট সাইন্যাপটিক অ্যান্ড সাইন্যাপটিক ক্লিপ, এই নিয়েই কিন্তু সাইন্যাপস গঠিত। ঠিক আছে,
সাইনাপস মে অর মে নট বি সেপারেটেড বাই এ গ্যাপ কল্ড সাইন্যাপটিক ক্লিপ, মানে যদি থাকতেও পারে না থাকতে পারে, না থাকবে কার, ইলেকট্রিক্যাল, সেখানে থাকবে হচ্ছে টাইট জাংশন, ঠিক আছে, ক্লিপ নাও থাকতে পারে, সেখানে টাইট জাংশন হয়ে থাকবে, কিন্তু এই অবস্থায় থাকতে পারে। মে অর মে নট বি, খুব ভেরি ইম্পর্টেন্ট, মে অর মে নট বি সেপারেটেড বাই এ গ্যাপ, গ্যাপ না থাকতে পারে, অ্যান্ড কল্ড সাইন্যাপটিক ক্লিপ। টু টাইপস অফ সাইনাপস, ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল, বলে দিয়েছি আমি আগেই। ইলেকট্রিক্যাল সাইনাপস কি, আয়ন ফ্লো হবে ডিরেক্টলি বিটুইন সেলস, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এই গ্যাপটা থাকবে না, এইখানে থাকবে হচ্ছে টাইট জাংশন, একদম ডিরেক্টলি। তার মানে কি স্পিডটা কীরকম থাকবে, একজনের মধ্যে যে স্পিডে যাবে এই যে মানে তোমার সাইনাপটিক ইলেকট্রিক্যাল সাইনাপ, এ তো সেম স্পিডে যাবে, কোনো ঘাটতি নেই। কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু ডিলে হয়। At a chemical synapse and action potential triggers কোথা থেকে করছে না, ওই ওপরের পার্ট থেকে, অ্যাকশন হিলার থেকে, না প্রিসাইনেটিভ নিউরনস রিলিজ কী করবে না, নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন। ইলেকট্রিক্যাল সাইনাপস অ্যান্ড কেমিক্যাল, জাস্ট মনে রাখার জন্য দেখো এখানে কিন্তু গ্যাপ নেই, এখানে যেটা আছে দুটো পাশাপাশি এসছে, এবং এটা কি গ্যাপ জাংশন, দিট ইজ গ্যাপ জাংশন চ্যানেল, এর মাধ্যমে কিন্তু আয়নগুলো সরাসরি স্পিডে চলে যাবে, আর এখানে নিউরো ট্রান্সমিটার ভাঙবে, বসবে, তারপরে ওপেন হবে, তারপরে সোডিয়াম আয়ন প্রবেশ করবে, তাই তো। ডায়াগ্রামগুলো ভালো করে দেখবে। নেক্সট পার্থক্য, ইলেকট্রিক্যাল আউট অফ এনসিআরটি, ইলেকট্রিক্যাল কন্ডাকশন ফাস্ট স্লো, এটা হচ্ছে 0.2 ন্যানোমিটার, মোটামুটি ধরতে পারো তুমি 20 ন্যানোমিটার। ক্লিপ অ্যাবসেন্ট, ক্লিপ প্রেজেন্ট, যেটা মে আর মে নট বি প্রেজেন্ট বলেছিল না, সেই নিউরো ট্রান্সমিটার ক্লিপে থাকবে না। অকারেন্স দ্য বডি রেয়ার, আমাদের দেহে খুব পাওয়া যায় না, মোস্ট কমন পাওয়া যায় কেমিক্যাল। অ্যাবসেন্ট, সাইন্যাপটিক ডিলে হয় না, দেরি করে না, এটা অবশ্যই হয়। ব্লকিং, ক্যান নট বি কন্ট্রোল করা যায় না, কিন্তু এটা নিউরো ট্রান্সমিটার দিয়ে কন্ট্রোল করা যায়, সেই জন্য অ্যাক্সিলেটরি আর ইনহিবিটরি, যেমন গাবা হচ্ছে ইনহিবিটরি ইন কেস অফ, এখানে গাবা, ডোপামিন ইনহিবিটরি, আর অ্যাসিটাইলকোলিন হচ্ছে অ্যাক্সিলেটরি। ইলেকট্রিক্যাল সাইনাপস যেটা বলা হচ্ছে মেমব্রেন প্রি অ্যান্ড পোস্ট সাইনাপটিক নিউরনস, ভেরি ক্লোজ প্রক্সিমিটি, ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো ডিরেক্টলি ওয়ান নিউরন টু অ্যানাদার সাইনাপস। Transmission impulse across electrical synapse is very similar to impulse conduction of action, তার মানে অ্যাকশনের মধ্যে যে স্পিডে যাবে এর সাইনাপসেও সেম স্পিডে যাবে। ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস দ্য ইলেকট্রিক্যাল সাইনাপস ইজ অলওয়েজ ফাস্টার দ্যাট, কার থেকে না, কেমিক্যাল সাইনাপসের থেকে। ইলেকট্রিক্যাল সাইনাপস আর রেয়ার ইন আওয়ার সিস্টেম। ওকে, নেক্সট কেমিক্যাল সাইনাপস আমরা পড়েই ফেলেছি, অতএব ক্লিনিকামসের এই ডায়াগ্রামটা বলে এখান থেকে কি হচ্ছে না, যখনই ইম্পালসটা এই বরাবর আসছে, এখান থেকে বরাবর আসছে মেমব্রেন বরাবর, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম এখান থেকে বেরিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে একে ঠেলে নিয়ে আসলো এখান থেকে নিউরো ট্রান্সমিটার দ্যাট ইজ অ্যাসিটাইলকোলিন ওপেন হলো, তারপরে যা বলেছি আগের থেকে ওপেন করে সোডিয়াম আয়নকে এখানে প্রবেশ করাতে সাহায্য করলো। আর সমস্ত কাজ হয়ে গেলে অ্যাসিটাইলকোলিন স্টারেজের মাধ্যমে ভেঙে অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড কোলিন, তাহলে অ্যাসিটাইলকোলিন ভাঙে কাজ দ্বারা, অ্যাসিটাইলকোলিন স্টারেজ হয় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড প্লাস হচ্ছে কোলিন, এই কোলিন ফিরে যাবে প্রিসাইনেপটিকে, আর অ্যাসিটিক অ্যাসিড ডিফিউজড হয়ে যাবে এই জায়গায়। ক্লিয়ার? In chemical synapse, membranes of the pre- and post-synaptic neurons are separated by a fluid-filled space called synaptic cleft. Okay, do you know how the presynaptic neurons transmit an impulse action potential across the synaptic cleft to the post-synaptic neuron? আমি এতক্ষণ ধরে তাহলে কী পড়ালাম, এতক্ষণ ধরে সবাই আমরা তো জানি কীভাবে গেল প্রিসাইনেপটিক থেকে পোস্ট-সাইনেপটিক। ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে, এটা বোঝানো হয়ে গেছে।
সাইনেপটিক ভেসিকেল, ভেসিকেলের মধ্যে কি আছে, নিউরোট্রান্সমিটার আছে, এগুলোকে কি বলা আছে, রিসেপ্টর কোথায় থাকে ওই ডায়াগ্রাম থেকে পড়ে নেবে। ডায়াগ্রাম শোয়িং অ্যাকশন টার্মিনাল অ্যান্ড সাইনেপস। কেমিক্যালস called neurotransmitter. Chemical neurotransmitter are involved in transmission of impulse at this synapse. The axon terminals contain vesicle filled with these neurotransmitter. Okay. Mechanism of impulse through the chemical synapse কি করে হয় সেটা আমরা পড়েছি, তবে শর্টে আমরা পড়ে নিই। স্টেপ অফ মেকানিক্যাল ট্রান্সমিশন অফ ইম্পালস খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। ওয়েভ আসছে, ওয়েভ of depolarization reaches the precipitate আসলো, ভোল্টেড গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, ক্যালসিয়াম আয়ন ডিফিউজ করলো ইনটু অ্যাকশন টার্মিনাল সারাউন্ডিং ফ্লুইডে থেকে আসলো, এবং ক্যালসিয়াম আয়ন স্টিমুলেট ফিউজ করলো কাকে না সাইনেপটিক ভেসিকেলে উইথ প্রি সাইনেপটিক মেমব্রেনের সঙ্গে, রিলিজ করলো কি নিউরোট্রান্সমিটার বাই এক্সোসাইটোসিস, যেহেতু বেরিয়ে যাচ্ছে সেহেতু এক্সোসাইটোসিস ইনটু সাইনেপটিক ক্লিপ। নিউরোট্রান্সমিটার এবার বাইন্ড করলো কোথায় না স্পেসিফিক রিসেপ্টর মলিকুল পোস্ট সাইনেপটিক মেমব্রেনে কি বাইন্ড করলো। এই বাইন্ড হওয়ার সঙ্গে সঙ্গে ওপেন হলো কি সোডিয়াম আয়ন চ্যানেল, ওপেন হলো সোডিয়াম আয়ন চ্যানেল ওপেন করলো, এবং কি বললো জেনারেট নিউ পটেনশিয়াল অফ দ্য প্রোসাইনেপ, মানে আগের থেকে পরের নিউরনে চলে আসলো। দ্য নিউ পটেনশিয়াল ডেভেলপড মে বি আইদার এক্সাইটরি অর ইনহিবিটরি। যদি গাবা চলে আসে তাহলে ইম্পালস যাবে না, আর যদি অ্যাসিটাইলকোলিন আসবে, যেমন কি এক্সাইটরি যদি হয় তাহলে কি হবে অ্যাসিটাইলকোলিন হতে পারে, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, গ্লুটামেট। মনে রাখো এগুলো কিন্তু সবই কিন্তু ইম্পালস বিভিন্ন ধরনের নার্ভের ক্ষেত্রে, কোলিনার্জিক অ্যান্ড অ্যাড্রিনার্জিক নার্ভ। আর ইনহিবিটরি বাধা দেবে কে ডোপামিন, সেরোটোনিন হরমোন, গ্লাইসিন, অ্যামাইনোসিড এবং গাবা। ঠিক আছে, এগুলো মনে রাখো। দিস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, যেটা হচ্ছে কি নার্ভ ইম্পালসে এইটুকু অবধি তো বুঝতেই পারছি যে ইম্পালসের মাধ্যমে, এখানটায় বোঝো, এখানটা শুধু এইটুকু দেখছি অ্যাসিটাইলকোলিন অব্যবহৃত, সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, এই যে এনজাইমটা আগেরটা আমরা বুঝে গেছি, এগুলো আমাদের বোঝা হয়ে গেছে, এদের আমার বোঝার দরকার নেই। এখানে হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, এই কোলিন দেখো ফিরে যাচ্ছে, কোলিন ফিরে যাবে আর অ্যাসিটিক অ্যাসিড ডিফিউজড হয়ে যাবে, আর এই যে সোডিয়াম আয়ন ঢুকলো, এই যে কারেন্ট যাচ্ছে, ইম্পালস। তারপরে ঘটনা তোমাদের জানা। When impulse action potential arrives at the action terminal, আমি আগে এনসিএলটা পড়ছি, অ্যাকশন টার্মিনাল, it stimulate the movement of synaptic vesicle towards the membrane। ঠিক আছে, নিয়ে গেল, then they fuse with the plasma membrane and release neurotransmitter ইন সাইনেপটিক। এবার কীভাবে নিয়ে গেল সেটা আমি বলেছি, ইট বিকেমস মানে কোনটা অ্যাকশন টার্মিনাল, ইট বিকামস পারমিয়েবল, মানে যেটা হচ্ছে মেমব্রেনটা পারমিয়েবল ফর ক্যালসিয়াম আয়ন। এই কথাটা কিন্তু এনসিআরটি চিত্রতে দেখিয়েছে কিন্তু বলেনি। ক্যালসিয়াম আয়ন এন্টার প্রিসাইনেপটিক মেমব্রেন থ্রো ক্যালসিয়াম ভোল্টেড গেটেজ চ্যানেল ফ্রম ইসিএফ টু ICF and neurotransmitter burst due to stimulation of calcium ion. Clear? Release of neurotransmitter bind, যখন বের হলো bind to the specific receptor গেল সেখানে, এবং bind সোডিয়াম আয়ন চ্যানেল ওপেন হলো, দেখেছো সোডিয়াম চ্যানেল ওপেন হলো, allowing entry of sodium ion which can generate the new potential, that is action potential in postsynaptic neuron. The new potential developed may be excitatory, যেমন এক্সাইটরি হচ্ছে EPSP মানে এক্সাইটেটরি পোস্ট সাইনেপটিক পোটেনশিয়াল, আর ইনহিবিটরি পোস্ট সাইনেপটিক পোটেনশিয়াল, IPSC আর EPSC। তাহলে এটা দু রকমের হতে পারে। আমরা মোটামুটি শেষ করে ফেললাম আজকের আলোচনা।